মানে আজকে যে ক্লাসটা আমাদের সার বস্তু হচ্ছে সেটা হচ্ছে আমরা মিওসিস পড়তে চলেছি। কি চলেছি? মিওসিস। মিওসিস মানে কোষ বিভাজনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রসেস, ঠিক আছে? তো সেল সাইকেল আমাদের পড়া হয়ে গেছে। সেল সাইকেলে আমরা সেল সাইকেল কি দু ভাগে ভাগ করেছি। কি ভাগে ভাগ করেছি? একটা ইন্টারফেসে ভাগ করেছি, হ্যাঁ, আর একটা মাইটোটিক। এইবারে আমরা বললাম যে ইন্টারফেস যেটা, ইন্টারফেসের পর মাইটোটিক ফেজ বা এম ফেজ শুরু হচ্ছে। এবারে এম ফেজ ডিপেন্ড করছে মাইটোসিস না মিওসিস। এবারে মাইটোসিস ম্যাক্সিমাম কোষের ক্ষেত্রে কি হবে? সেটা মাইটোসিস হবে। আর গ্যামেট তৈরির সময় সেটা কি হবে? মিওসিস। তাহলে গ্যামেট তৈরি কোথায় কোথায় হবে? তাহলে মাইন্ডে যে মিওসিসটা তুই সবসময় দেখতে পাবো না আমরা, ঠিক আছে? মিওসিস আমরা কিন্তু সবসময় দেখতে পাচ্ছি না। আমরা কোন সময় মিওসিস দেখতে পাচ্ছি? অ্যাট দ্যাট টাইম যখন কোনো অর্গানিজমের গ্যামেট ফর্মেশন হবে, শুধু সেই সময়টাতেই মিওসিস হবে। তাহলে অর্গানিজম সেটা প্ল্যান্ট বা অ্যানিমেল সেটা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা যাবে কি? প্ল্যান্টদের ক্ষেত্রেও তাই, যদি উন্নত শ্রেণীর এবং মানে যাদের যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, পয়েন্টগুলো মনে রাখবেন, যাদের যাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তাদের ক্ষেত্রে মিওসিস হবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্য আমার যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন। তাহলে আমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য আমার মাস্ট কি চাই? গ্যামেট তৈরি হওয়া চাই। গ্যামেট তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? মিওসিস করতে হবে। তাহলে গ্যামেট তৈরি করার জন্য গ্যামেট কি? গ্যামেট নাথিং বাট একটা 2n অর্গানিজম, মানে ডিপ্লয়েড টাইপ। ডিপ্লয়েড টাইপ অর্গানিজম থেকে আমাকে n বা হ্যাপ্লয়েড টাইপ, হ্যাপ্লয়েড টাইপ অর্গানিজমে যদি পরিণত করতে হয় তখন সেটাকে আমি কি বলবো? গ্যামেট তৈরি। তাহলে একটা গ্যামেট তৈরি হওয়ার জন্য আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, ডিভিশন, সেল ডিভিশনের একটা বিশেষ পদ্ধতি যার নাম হচ্ছে বুঝা গেল? কোথায় কোথায় গ্যামেট তৈরি হতে পারে? না যেখানে যেখানে সেক্স অর্গান আছে সেখানে সেখানে গ্যামেট তৈরি হতে পারে, জনন অঙ্গ, ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের অ্যানিমালসদের মধ্যে উন্নত শ্রেণী, বিশেষ করে হিউম্যান, যেহেতু আমাদের 12 চ্যাপ্টারটা হিউম্যান নিয়ে, আমরা ম্যামেলস দিকেও বলতে পারি, হিউম্যান দিকেও বলতে পারি। হিউম্যান ম্যামেলসদের ক্ষেত্রে কোথায় সেক্স অর্গান তৈরি হচ্ছে? সেক্স অর্গান হচ্ছে দুটা। এটা ফিমেলদের ক্ষেত্রে আলাদা সেক্স অর্গান থাকে, মেলদের ক্ষেত্রে আলাদা। মেলদের ক্ষেত্রে সেক্স অর্গানের নাম হচ্ছে টেস্টিস বা শুক্রাশয়, ঠিক আছে? আর ফিমেলদের ক্ষেত্রে এটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। হয়েছে? তাহলে আমার যদি মিওসিস হওয়ার থাকে তাহলে এইখানে হবে। টেস্টিসের ভিতরে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পেসিফিক জায়গাটার নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, হচ্ছে? আর ফিমেলদের ক্ষেত্রে স্পেসিফিক ওভারির ভিতরে, ঠিক আছে, যেটা কর্টেক্স অঞ্চল, সেইখানে হয়ে থাকে। ওভারির ভিতরে কর্টেক্স অঞ্চলে কি হয়ে থাকে? এগ তৈরি হয়ে থাকে। তাহলে আমরা কোথায় বলি স্পেসিফিক, মানে তাহলে কি হয়ে থাকে? না মিওসিস হয়ে থাকে। কি হয়ে থাকে? মিওসিস, যার ফলাফল হচ্ছে গ্যামেট তৈরি। কি হয়ে থাকে? যার ফলাফল হচ্ছে গ্যামেট তৈরি। তাহলে মিওসিস, গ্যামেট তৈরি। যদি বলে টেস্টিসে কোথায় হয়? না সেমিনিফেরাস টিউবিউলে। এটাই হচ্ছে কি প্রশ্ন, কোথায় হয়ে থাকে? না সেমিনিফেরাস টিউবিউলে হয়ে থাকে। আর ফিমেলদের ক্ষেত্রে কোথায় হয়? না ফিমেলদের ক্ষেত্রে এটা হয়ে থাকে সাধারণত ওভারি। ওভারির কোন অঞ্চলে? না ওভারির কর্টেক্স অঞ্চলে। ওভারির কোন অঞ্চলে? ওভারির কর্টেক্স। এতটা ক্লিয়ার হলো? আচ্ছা, গাছেদের ক্ষেত্রে কোথায় হবে? তাহলে ইন কেস অফ প্ল্যান্টস, ইন কেস অফ গাছেদের ক্ষেত্রে কোথায় হবে? গাছেদের ক্ষেত্রেও একই জিনিস, রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্য তাদেরও মেল অর্গান থাকে, মেল অর্গান থাকে। তাহলে মেল অর্গানটার নাম কি হচ্ছে? মেল অর্গানটার নাম হচ্ছে অ্যান্থারের ভেতরে তাদের অ্যান্টিপোডাল সেল থাকে, সেইখানে হয়ে থাকে। আর ফিমেলদের মধ্যে থাকে
তাদেরও কি থাকে ওভারি, ওভারির ভিতরে থাকে ওভিউ, ঠিক আছে, সেইখানে তাদের এগ বা গ্যামেট তৈরি হয়। তাহলে আমি গাছেদের ক্ষেত্রেও একই ব্যাপার পাবো। আর তবে মোটা কথা হচ্ছে এইটুকু জায়গাতেই হয় মিয়োসিস, ইয়ার বাইরে আর কোথাও হয় না। মানে হাতে পায়ে নাকে চোখে কোথাও একটা গাছের স্টেমে পাতায় আর কোথাও কিন্তু মিয়োসিস হইতে দেখতে পাওয়া সম্ভব না, ঠিক আছে, দেখতে পাওয়া যায় না। যেটুকু পাওয়া যায় সেইটা এইটুকুতেই পাওয়া যায়। এইটাই হচ্ছে মিয়োসিস কোথায় হয়। তাহলে স্থান করলাম আমরা তখন, ঠিক আছে, কোথায় হয়, প্লেস ক্ষেত্রে আমরা দুটাতেই টার্গেট করছি। আমাদের কিন্তু এরকম না যে আমি শুধু এমসিকিউ পড়ছি বা শুধু এসএ কিউ পড়ছি। আমরা আগেই বলছি আমরা ওভারঅল প্রিপারেশন করবো, যে আমাকে ওই পরীক্ষার হলে এমনি করে যদি দাঁড় করাই দেয়, একটা খাতা দিয়ে দেয়, একটা প্রশ্ন দিয়ে দেয়, সে এমসিকিউই দেখ আর সে এসএ কিউই দেখ আর লং টাইম দেখ, কিছুতেই কিছু যায় আসবে না। আমার তো করা আছে, আমরা ওইরকম ভাবে তৈরি হচ্ছে, যেহেতু দীর্ঘদিন ধরে এরকম ভাবে তৈরি হোক। আচ্ছা, এমসিকিউ তো নিটের জন্য বটে। তো কি বললাম যে মিয়োসিসকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি বলা হয়, হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন বা এটাকে রিডাকশন ডিভিশনও বলা হয়। রিডাকশন ডিভিশন বলছি, হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। খুব সুন্দর লাগলো যদি আমরা বুঝতে পারি। তো বলছে যে একটা, তাহলে আমার মিয়োসিস শুরু হচ্ছে। আচ্ছা, মিয়োসিস যে শুরু হবে, দুটো পদ্ধতির নাম আছে আলাদা আলাদা, ঠিক আছে। এই যে টেস্টিসের মধ্যে যখন সেমিনিফেরাস টিবিউলের মধ্যে যখন গ্যামেট তৈরি হয় বা কি তৈরি হয়, স্পার্ম তৈরি হয়, এই পদ্ধতিটাকে বলা হয়, এটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। কি বলা হয়, স্পারমাটোজেনেসিস। 12 এ তো এটা বিশাল বড় 5 নাম্বার প্রশ্ন হিসাব, প্রথম সেমিস্টারে তো এসে কিউ দিবে স্পারমাটোজেনেসিস। আর এগ থেকে কর্টেক্সের মধ্যে যখন এগ তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় ওজেনেসিস। কি বলা হয়, ওজেনেসিস। তাহলে দুটো পদ্ধতি হলো আমার স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস, এটা মনে রাখলেই হবে। গাছেদের ক্ষেত্রে ফিমেল যখন এইখানে যখন এগ তৈরি হয়, তখন এইটাকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোরোজেনেসিস। আর এইটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। এখান থেকে যখন পোলেন থেকে যখন পোলেন তৈরি হয়, তখন এটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস, ঠিক আছে। তাহলে কি কি বললাম, চারটা পদ্ধতি বললাম। একটা বললাম স্পারমাটোজেনেসিস, একটা বললাম ওজেনেসিস, একটা বললাম মাইক্রোস্পোরোজেনেসিস, আর একটা বললাম মেগাস্পোরোজেনেসিস। এই চারটা পদ্ধতির বিশেষ গুরুত্ব এই জন্যই বলছি যে এই চারটা পদ্ধতি দিয়ে একমাত্র গ্যামেট তৈরি হয়। ওভারঅল আমাদের বায়োলজিতে যতটা পড়ার দরকার আছে, মানে যতটা আমরা জানবো, এই চারটা পদ্ধতি জানবো, ইয়ার বাড়তি আর দরকার নেই। এই চারটা পদ্ধতিতে মিয়োসিস হয়, কোনোদিন কোথাও হার মানিস না কারো কাছে। এইগুলা বাদ দিয়ে আর কোথাও মিয়োসিস হবে না। যদি তোকে কেউ বলছে যে আর কোথাও মিয়োসিস হচ্ছে, তার মানে সে তোকে বোকা বানাচ্ছে, ঠিক আছে। আর বাকি যা যা সেল আছে আমাদের কোষে, গাছেদের কোষে, সব জায়গায় কোথায় হয়, হয় মাইটোসিস হয় না। আর লোয়ার অর্গানিজম যারা থাকে, যারা একদম নিম্ন শ্রেণী, তাদের কি হয়, মিয়োসিসটা, এই সরি মিয়োসিস বলছি, এমাইটোসিস, ঠিক আছে। সেল ডিভিশনে তিনটা হয়, মাইটোসিস, এমাইটোসিস আর মিয়োসিস। আমরা এমাইটোসিস সম্পর্কে আলোচনা করিনি, ওটা যখন হ্যাঁ না আমাদের ক্ষেত্রে হয়, ঠিক আছে, লোয়ার অর্গানিজমে কারো কারো ক্ষেত্রে হয় সেটা। তো আমাদের মিয়োসিসটা মেন, মানে মাইটোসিস তো সব জায়গাতেই হচ্ছে, পুরো বডিতে যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে যত A to Z সমস্ততেই আমরা কি পাচ্ছি, মাইটোসিস পাবো অবশ্যই অবশ্যই। মিয়োসিসটা অনলি একটা, দুটা, তিনটা, চারটা, এই চারটা জায়গায় হয়। তার জন্য কি বলছি আমরা এইখানে বিশেষ করে আমরা বলছি যে এখানে দেখ, তাহলে আমার এই জায়গাটাকে আমি আরেকবার বলছি, ঠিক আছে। মিয়োসিসকে হ্রাস বিভাজন কেন বলছি, অনেক সময় প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার শরীরটা কি দিয়ে তৈরি, 2n একটা ডিপ্লয়েড, কি দিয়ে তৈরি, 2n একটা ডিপ্লয়েড কোষ দিয়ে তৈরি, ঠিক আছে। এই ডিপ্লয়েড কোষটাকে আমরা কি হবে, আমার মিয়োসিস হবে, কি হবে আমার মিয়োসিস। এই মিয়োসিসে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে দুটো ছোট ছোট কোষ তৈরি হয় এখানে,
কিন্তু এই মানে ইন্টারমিডিয়েট ফেজ তো এইটাকে ধরা হয় না, দুটো কোষ তৈরি হয়, তারপর আবার এই দুটো কোষকে আমরা আবার আরো দুটো কোষে ডিভাইড করি, এবং এইটা হচ্ছে আলটিমেট, মানে এইটা ইন্টারমিডিয়েট আর এটা আলটিমেট। কিন্তু এই 2n টা n হয়ে যায়, আর এইখানে আরো বেশি n হয়ে যায়। 2n টা কি হয়ে যায়, 2n ছিল ডিপ্লয়েড ছিল, তার থেকে একটা সেট আলাদা হয়ে গেল, তারপর সমবিভাজন হয়, কিন্তু টোটাল কটা সেল তৈরি হয়, 1 2 3 4, চারটা হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে যতটা ডিপ্লয়েড নাম্বার বা প্লয়েডি নাম্বার ছিল, এটা কি বলা হয়, প্লয়েডি নাম্বার বলা হয়। তা যতটা প্লয়েডি নাম্বার ছিল সেই প্লয়েডি নাম্বারটা কি হয়ে গেছে, কমে অর্ধেক হয়ে গেছে। প্লয়েডি নাম্বারটা কি হয়ে গেছে, কমে অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে তো সংখ্যা বাড়ছে, কিন্তু কি হয়েছে, হ্রাস হয়ে গেছে। তাহলে আমার এখানে কি হ্রাস হচ্ছে না, প্লয়েডি নাম্বারটা, প্লয়েডি নাম্বার রিডিউস। কে কমে গেছে, প্লয়েডি নাম্বারটা কত ছিল, 2n ছিল, কমে কত হয়েছে, n হয়েছে। এইটাই হচ্ছে কথা, এইটা এতটা, এটাই হচ্ছে হ্রাস বিভাজন। ঠিক আছে, মেইনলি দুটো ভাগে ভাগ, ঠিক আছে। মিয়োসিসকে কি ভাবে ভাগ করব, একটা হচ্ছে মিয়োসিস 1, একটা হচ্ছে না, আমরা যেরকম মাইটোসিস পড়েছি সব মাইটোসিসের মতন থাকবে, কিন্তু একটু বেশি থাকে, মানে মিয়োসিস পদ্ধতিটা একটু বড় তুলনামূলক। ঠিক আছে, তাহলে মিয়োসিস মানে মাইটোসিসে যেমন পুরো একটাই মাইটোসিস ছিল, মাইটোসিসের প্রোফেজ 1, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ ছিল, এইখানে এই প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ ডাবল ডাবল, ঠিক আছে। তো মিয়োসিস 1, আচ্ছা, আরেকটা হচ্ছে মিয়োসিস, এরকম কন্ডিশনে এরকম হলো। আচ্ছা, মিয়োসিস 1 কে আমরা কটা ভাগে ভাগ করব, মিয়োসিস 1 কে দুটো ভাগে ভাগ করব, কি কি, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস 1 আর সাইটোকাইনেসিস 1। আচ্ছা, মিয়োসিস 2 কে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস 2, একটা হচ্ছে সাইটোকাইনেসিস 2। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2। ব্যাস, ক্যারিওকাইনেসিসকে মিয়োসিস 1 এর এটা চারটা ফেজ আছে। কি কি আছে, একটা আছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। একইভাবে ক্যারিওকাইনেসিস যখন আমরা 2 করব তখন এর ভাগ আছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। কি বললাম, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। ঠিক আছে, এটা হচ্ছে মত। সাধারণত এটা আমরা বলি যে এই যে ক্যারিওকাইনেসিস 1 এটা স্কিপ করা হয়। মিয়োসিস যখন পড়ি তখন ক্যারিওকাইনেসিস 1 যেটা, সেটা কি করা হয়, স্কিপ করে দেওয়া হয়, ওটা হয় না সাধারণত। এই ক্যারিওকাইনেসিস বলছি, সাইটোকাইনেসিস 1টাই, এবং আমরা বুঝবো অবশ্যই, মানে এটাতে কোনো চিন্তা নেই। আর সবথেকে বড় এখানে ফেজ হচ্ছে প্রোফেজ 1, লার্জেস্ট ফেজ। ঠিক আছে, এইটার আবার কতগুলো ভাগ, ভাগ লেখার মতন যে জায়গা নাই, তাও আমি লিখবার চেষ্টা করি যে প্রোফেজ 1 এর কতগুলো ভাগ। প্রোফেজ 1 এর ভাগগুলো হচ্ছে এরকম, প্রথমে থাকে লেপ্টোটিন, তারপর থাকে জাইগোটিন, তারপর থাকে প্যাকাইডিন, তারপর থাকে ডিপ্লোটিন, তারপর থাকে ডায়াকাইনেসিস। হ্যাঁ, এটা আমি বড় করে এখানে লিখছি। প্রথমে আছে লেপ্টোটিন, লে যা আলা ले फॉर लेप्टोटिन, जा फॉर ले जा जाइगोटिन,
একাকী, দীপঙ্কর, ডিপ্লোটিন, আর দাস হচ্ছে ডায়া ডিআইও। ঠিক আছে, লে যা পালা দীপঙ্কর দাস। দীপঙ্কর দাস হচ্ছে একজন, মানে এটা আমার একজন স্যারের কাছ থেকে আমি শিখেছি, এটা আমার তৈরি না। ঠিক আছে, তো স্যার কীভাবে তৈরি করে জানি আমরা, গল্পটা আমার একটু মনে আছে হালকা হালকা। ওই কোনো একজন দীপঙ্কর দাস নামে একজন ব্যক্তি, সে এমন কিছু ভুল কাজ করেছে যে কোথাও কারো করে আম চুরি করে আর এসেছে এই সিজনে, বুঝতেই পারছি। দাঁড়ায় আছে বন্ধুদের সাথে এরকম আড্ডা করছে, বন্ধুরা বলছে, আর যার বাড়ি থেকে আম চুরি করে সে ছুটছে পেছন থেকে ইয়ানি লাঠি, যা পালা দীপঙ্কর, এরকম করে তাকাবে, যা 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 পালা। তাকে পালানোর জন্য যেটুকু শব্দ ব্যবহার হয়েছে সেটাই হচ্ছে আমাদের লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এই 5টা ফেজ থেকে দুনিয়ার প্রশ্ন আছে, আর দুনিয়ার কনফিউশন। মানুষ যদি বুঝতে পারে না এই 5টাই পারে না, পারাতে 5টাই পারে। মিওসিস 1 এর প্রোফেজ 1 এর ফার্স্ট ফেজ কে ছিল? লেপ্টোটিন। লেপ্টোটিন, তাহলে প্রোফেজ 1 এর ফার্স্ট ফেজ হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিন আমরা কিছু না, আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবো এই জন্য যে এই জায়গা থেকে প্রচুর কনসেপ্ট থাকে, প্রশ্ন তো থাকেই। দেখো, প্রশ্ন থাকাটা কোনো বড় ব্যাপার না, প্রশ্ন সব জায়গা থেকে থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে কনসেপচুয়াল ব্যাপার। তা আমাদেরকে একটু একটু মনে করাচ্ছি সবাইকে যে তাহলে আমরা কি থেকে শুরু করেছিলাম, যে আমরা ইন্টারফেস থেকে শুরু করেছিলাম। ইন্টারফেসে কে ছিল? প্রথমে G1 ছিল, তারপর S ছিল, তারপর G2 ছিল। G2 শেষ হওয়ার মাথায় সেই সময় কি হয়েছিল? আমার প্রোফেজ শুরু হয়েছিল। তো প্রোফেজ শুরু হয়েছে, তো আমার প্রোফেজ 1 শুরু হবে। নিয়ম হচ্ছে কি কি, তাহলে এইখানে S ফেজে কি হয়েছিল? ডাবলিং হয়েছিল, তাহলে 4C হয়েছিল। 4C মানে 92 নাম্বার অফ ক্রোমোজোম হয়েছিল, আর এখানে 2 N ছিল। ঠিক আছে, কত ছিল? 46। এইবারে আমার এই জায়গাটা এখানেও তাই, এখানেও তাই, প্রোফেজে ঢুকছে তখনও তাই। আচ্ছা, আরেকটা জিনিস কি ছিল প্রোফেজে? আমরা বলেছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা, সেইটা নষ্ট হওয়ার কথা আছে প্রোফেজে। আচ্ছা, আরেকটা কি বলেছিলাম? যে নিউক্লিওলাস যেটা নিউক্লিয়াসের ভেতরে, সেইটা নষ্ট হওয়ার কথা আছে। এই কথাগুলো ছিল। আচ্ছা, আর কি কথা ছিল? আর কথা ছিল যে যত কোষাঙ্গাণু পুরানো ছিল তারা সব নষ্ট হয়ে যাবে, নতুন কোষাঙ্গাণু তৈরি হবে। ঠিক আছে, তাহলে প্রোফেজে ঢুকছি মানে এইসব কাজগুলো হওয়ার কথা। ঠিক আছে, এবারে চলে লেপ্টোটিন। তার আগে বলি এস ফেজে কি হয়েছিল আমার? এস ফেজ মানে সিনথেটিক ফেজ। এস ফেজে ডিএনএ সিনথেসিস হয়েছিল, মানে ডিএনএ ডুপ্লিকেশন হয়েছিল, ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল। ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল তখন, এবং বিশেষ ইনফরমেশন হচ্ছে ক্রোমোজোম থেকে সেটা ক্রোমাটিনে, মানে এটা ডিএনএতে পরিণত হয়েছিল। কেন কি আমরা এটা আগেই বলেছিলাম যে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম মানে বাঁধা অবস্থায় আছে, তার সাথে হিস্টোন প্রোটিন যুক্ত অবস্থায় আছে। একটা চুল বাঁধা অবস্থায় আছে, ধর আমি বেনুনি করে রেখেছি লেকচার করে, তো সেই বেনুনি করা চুলটা দিয়ে আমি কি খোপা করতে পারবো না? তাহলে আমাকে যদি একটা সুন্দর খোপা করতে হয় চুলে, তাহলে আমাকে বেনুনিটা খুলতে হবে। এইটা একদম বেনুনি করা আছে, তাহলে সেইটাতে আমি রেপ্লিকেশন করতে পারবো? পারবো না। তাহলে আমাকে এটা খুলতে হবে, হিস্টোন প্রোটিন সরাইনি আমি, যখন এটা খুলছি তবে তো রেপ্লিকেশন, তবে তো আমি ডিএনএ এর আসল স্ট্রাকচারটা দেখতে পাবো। মাঝে মাঝে এখানে আরে ডিএনএ পলিমারেজ বসবে, তারপর সেখান থেকে রেপ্লিকেশন হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমার ওই জন্য চুলটা খোলার দরকার। মানে কি ছিল? তাহলে ক্রোমোজোম থেকে ডিএনএ তে পরিণত হয়েছিল কখন? এস ফেজে হয়েছিল। এখনো অবধি G2 তে বল আর প্রোফেজে বল, এখনো অবধি কিন্তু কি অবস্থায় আছে? সে খোলা অবস্থাতেই আছে, এখনো কিন্তু মানে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম তৈরি হবে কোথায়? মেটাফেজ 1 এ হবে, এখন দেরি আছে। তার আগেই প্রোফেজের অনেকগুলো স্টেপ আমাদের পরপর দেখতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করবো? আমি প্রথমে লেপ্টোটিন করবো হিসাব অনুযায়ী। লেপ্টোটিন, লেপ্টোটিন হচ্ছে সেই G1 থেকে G2 থেকে জাস্ট এন্টার হচ্ছে কোথায়? লেপ্টোটিন ফার্স্ট ফেজ। ঠিক আছে, লেপ্টোটিন হচ্ছে ফার্স্ট ফেজ। তাহলে এই সময় যদি আমি দেখি ডিএনএটাকে কিরকম দেখবো, তাহলে আমি দেখি এরকম, এটা ক্রোমোজোম আছে, আচ্ছা এই সরি একটা সেল আছে, সেলের মধ্যে নিউক্লিয়াস এখনো অবধি আছে, মাইন্ড, সেলের মধ্যে নিউক্লিয়াস এখনো অবধি আছে, এবং সেই নিউক্লিয়াসের পর্দা, এটা কি বলবো? এটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলছি, এটা নিউক্লিওলাস বলছি, নিউক্লিওলাসও আছে। হ্যাঁ, আছে। তাহলে আর যেটা আছে সেটা হচ্ছে যে আমার এখানে ক্রোমোজোমরা আছে, এবং ক্রোমোজোমরা কেমন অবস্থায় আছে? ক্রোমোজোমরা এখন খোলা অবস্থায় আছে। এবং এইখানে খুব সুন্দর করে একটা জিনিস দেখতে পাই, ক্রোমোজোমরা খোলা আছে, কিন্তু মাঝে মাঝে বিটসের মতন সেন্ট্রোমিয়ার পজিশনটাকে দেখতে পাবে।
এরকম আছে। তাহলে আমার কটা আছে না, আমার 23 জোড়া আছে, 23 জোড়া আছে 46টা। কি মানে n ইজ ইকুয়াল টু মানে আমার 2n ইজ ইকুয়াল টু, ঠিক আছে, 2n ইজ ইকুয়াল টু 46। আর যদি আমি কন্টেন্ট জিজ্ঞেস করি তাহলে 4c আছে মানে 92 আছে। এই অবস্থায় কখন আছে, এটা লেফট প্রোটিন আছে। এবং এটা দেখা যায় যে পাশাপাশি পাশাপাশি সবাই দাঁড়ানোর চেষ্টা করে, সবাই কি করে পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করে। এইটা হচ্ছে লেফট প্রোটিন। লেফট প্রোটিনে সবাই এরকম থোকা করে, এরকম সবাই এরকম মাঝখানটাতে আছে এবং পাশাপাশি পাশাপাশি দাঁড়ানোর চেষ্টা করে। এইটা হলো লেফট প্রোটিন। তাহলে এটা কি প্রোফেজ 1 এর ফার্স্ট ফেজ লেফট প্রোটিন। লেফট প্রোটিনে আর কিছু না, লেফট প্রোটিনে বলতে পারি যে কিছু কিছু ঘটনা শুরু হয়। কি কি ঘটনা শুরু হয় না, আমাদের জানা দরকার কি ঘটনা শুরু হয় এই সময়। তাহলে আমার প্রোফেজ যখন শেষ হবে, তাহলে আমার যখন প্রোফেজ শেষ হবে তখন আমার অবশ্যই আমার কি দরকার, আমার নিউক্লিয় পর্দাটা অবলুপ্তি হওয়ার প্রয়োজনীয়তা আছে। তো নিউক্লিয় পর্দার অবলুপ্তি প্রয়োজনীয়তা আছে, তো সেইখানে আস্তে আস্তে শুরুটা তো করতে হবে। আমার সিলেবাস শেষ করতে হবে সেপ্টেম্বরে, তাহলে আমাকে এখন থেকে শুরু করতে হবে। তো আমাকে সেই সময়ের জন্য আগে প্রিপারেশন করতে হবে। তাহলে আস্তে আস্তে আমি এগুলো খুলবো, এগুলো তো খুলতে হবে। এগুলো প্রোটিন দিয়ে, কার্বোহাইড্রেট দিয়ে, প্লাজমা মেমব্রেন পড়েছি আমরা, ঠিক আছে, নিউক্লিওলাস পড়েছি। তো সেই জিনিসগুলো খোলার প্রয়োজন আছে, আস্তে আস্তে খুলবে। তো জাস্ট স্টার্ট হয়েছে, সব কিছু স্টার্ট হয়েছে, এইখানে কিন্তু গল্প অনেক বাকি, স্টার্ট হয়েছে। তাহলে আচ্ছা আরেকটা কথা আমি বলি যে এই যে আমি আলাদা আলাদা করে ভাগ করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াসলি হতে লাগে সেলের মধ্যে। সেলের মধ্যে জাস্ট এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা হতে থাকে। তো এইরকম ভাবে আলাদা করে কিছু হয় না, আরে লেপটোডিনটা হচ্ছে, এই জাইগোটিনটা হবে, এই প্যাকাইডিনটা, জাস্ট কন্টিনিউয়াসলি চলতে থাকে। আমরা জাস্ট মানে ওই যে ছবিটা তুলতে পেরেছি বলেই সেটাকে আলাদা করে আমরা দেখতে পারছি বা বুঝতে পারছি, ঠিক আছে, তার জন্য আলাদা করে ভাবও করছি, শুধুমাত্র বুঝাবার তাগিদে বা বুঝার তাগিদে। তাহলে লেপটোডিনের পর তাহলে কি হবে, আমার ফার্স্টে ছিল লেপটোডিন, তাহলে তারপর হবে জাইগোটিন। এটা কি ঠিক এটার পরের স্টেজটা। আচ্ছা জাইগোটিনে তাহলে কি পরিবর্তন হওয়া উচিত না, কিছু না, বেসিক কিছু পরিবর্তন হবে। দেখ যেমন পোস্ট ছিল সেই রকম আসছে। আচ্ছা আর কি বললাম যে হালকা হালকা যখন মানে এরকম ফাটল কিছুটা ধরেছে, এবারে তাহলে নিউক্লিওলাসটা হালকা হালকা নষ্ট হতে শুরু করেছে। ওই বেসিক একটা জিনিস, একটা বেসিক বিহেভিয়ার বলছে, ঠিক আছে। ধরি রুমটা প্রচুর ভর্তি হয়ে গেছে, হ্যাঁ প্রচুর ভর্তি হয়ে গেছে, বসার জায়গা নেই, দাঁড়াবার জায়গা নেই। আর সাধারণত ক্লাসরুমে যদি মানে মনিটর বা কেউ ক্লাসে যদি যিনি টিচার না থাকে, বাচ্চারা কি বিশৃঙ্খল হয়ে যায়। বিশৃঙ্খল হলে তার মধ্যে যারা শৃঙ্খলাপূর্ণ হয় তারা ওই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য কেউ জানলা দিয়ে তাকাবে বা কেউ দরজা দিয়ে বেরাবে বা কেউ দরজাটাতে দাঁড়াবে। তো কি বলার চেষ্টা করছি যে একদম ভেতরটাতে অ্যাভয়েড করে সে কি করে সাইডে একটু বেটার ফিল করার চেষ্টা করে। এক্স্যাক্টলি এইখানে প্রচুর ডিএনএটা খোলা অবস্থায় আছে, মাইন্ডে খোলা অবস্থায় আছে। ধর আমরা যদি সবাই বসে থাকি অ্যারেঞ্জড অবস্থায় আছে প্রপারলি, তোরা ওইখানে দুজন আছে, এখানে তিনজন চারজন আছে, তাহলে প্রপারলি অ্যারেঞ্জড হয়ে আছে। একই জায়গায় তোরা যদি সবাই দাঁড়ায় থাকতিস আর ছুটাছুটি করতিস, ডিস্টার্বিং হতো ব্যাপারটা। ইয়ার কেমন খোলা অবস্থায়। এই জন্যই তো আমরা বলি যে ক্রোমোজোম ম্যাক্সিমাম সময় ক্রোমোজোম অবস্থায় কেন থাকে, যাতে প্রপারলি অ্যারেঞ্জড হয়ে থাকে একটা অল্প জায়গার মধ্যে। চুলটাকে আমরা বেলুনি কেন করি বা চুলটাকে আমরা এই মানে এইরকম ক্লাচার দিকে কেন তুলি, যাতে ওই যে ওই এখানে যে কুমকুমের চুলটা যে অবস্থায় আছে সেইটাতে কি হচ্ছে, এটা কিছুক্ষণের জন্য তুমি মেনটেন করতে পারো, বাট কিছুক্ষণ পর একটা 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 মানে একটা ডিস্টারবেন্স আসে, ওই জন্য কিছুক্ষণ পর মাথা তুলে দিতে হবে চুলটাকে। তো সে একই জিনিস, ক্রোমোজোম স্ট্রাকচারটা হচ্ছে স্টেবল, মানে তো এখানে ডিস্টারবেন্স হয়, কিন্তু এই যে খোলা অবস্থা এটা আনস্টেবল স্ট্রাকচার। হ্যাঁ কিছুক্ষণের জন্য ঠিক আছে, বাকি সময় কিন্তু আমাকে এই যে সোনালের যে চুলটা করা আছে সেটা আমার সন্ধ্যা তক যদি রাখে তাহলে থাকবে, মানে ওটাতে কোনো বিশেষ কিছু পরিবর্তন হওয়ার কথা না, ঠিক আছে। তো ওইটাই মানে পার্থক্য ওইটাই শুধুমাত্র। এখন কি আছে তাহলে আমার জাইগোটিক স্টেজও কি আছে, খোলা অবস্থায় আছে। এইবারে তাহলে আমি কি বলছি যে খোলা অবস্থায় আছে মানে সে ডিস্টার্ব হয়ে আছে নিজের থেকে, তো এরকম করে বেরাবে, কেউ এইদিকে বেড়ে যাচ্ছে, কিছুজন এইখানে আছে, কিছুজন এইদিকে বেড়ে যাচ্ছে, কিছুজন এইদিকে বেড়ে যাচ্ছে, কিছুজন এইদিকে বেড়ে যাচ্ছে, আচ্ছা এইদিকে বেড়ে যাচ্ছে। এবং মাইন্ডের যে এইখানে সবাই ডায়াড অবস্থায় থাকে, সবাই পাশাপাশি থাকে, এরকম 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 এরকম। কিছুজন কিন্তু বাইরের দিকে বেড়ে যাচ্ছে, দেখ ছবিটা অনুযায়ী মনে হচ্ছে। এইটার সাথে আমরা একটা দারুণ জিনিস লিঙ্ক করতে পারবো, এক যে লিঙ্ক করতে পারবো। দেখ আজকাল ডেটে আমি জানি না আমরা কতটা আধুনিক হতে পারছি, বাট খুব যদি
যদি আধুনিকতা যদি ইয়া করতে পারি, তাহলে ধরো কোনো বন্ধু বান্ধবের বিয়ে দিয়ে আছে সেই সময় বাইরে কি করে সাধারণত গিফট কিছু দেখ আর না দেখ, মানে অনেক জায়গায় গিফট দিয়ে প্রচলন আছে, অনেক জায়গায় প্রচলন নেই। আমাদের এখানে তো আছে একটা খামদি দেয়, তো অনেক জায়গায় এইটা প্রচলন আছে যদি গিফট দে না দে একটা একটা ফুলের তোড়া দেয়া। কি না রাস্তায় যাচ্ছিস একটা ফুলের দোকান দিয়ে দাদা একটা ফুলের তোড়া দিন, ফুলের তোড়া দিন, যে ব্রাইড তাকে দেওয়া হলো বা যার জন্মদিন তাকে দেওয়া হলো, হ্যাঁ, বা যার কোনো কারণ অ্যানিভার্সারি তাকে দেওয়া, কি দেওয়া হবে একটা ফুলের তোড়া। ফুলের তোড়া কেমন দেখতে? সাধারণত আমি যদি আঁকি তাহলে এরকম দেখতে হবে, যে এরকম এরকম টাই করা, নটটা টাই করা থাকে এরকম, হ্যাঁ, এরকম ফুলগুলো থাকে, গোলাপও থাকে, এই যে গোলাপ, হ্যাঁ, এরকম এরকম ফুলে ভর্তি, ঠিক আছে, ফুল পাতাতে ভর্তি। এবং বাইরে দিয়ে ফুলের একদম ভেতরটা তো থাকে না, বাইরের দিকে ফুল পাতা এরকম এরকম থাকে। মানে আমি যদি না মানে ভুল বলছি, নিশ্চয়ই ঠিক বলছি, আশা করছি। এবং এরকমই থাকে মোটামুটি। এবং ফুলের তোড়াকে ইংরেজিতে বুকেই বলা, ঠিক আছে, কি বলা হয়? বুকেই বলা। তো সেই বুকেটা যদি এইখান থেকে দেখছিস এইরকম, যদি উপর থেকে দেখিস কিরকম দেখতে হবে? উপর থেকে টপ ভিউ দেখ, টপ ভিউ দেখলে কিরকম এরকম হবে, এরকম দেখতে হবে টপ ভিউ। হ্যাঁ, তো আমাদের সায়েন্টিস্টরা যখন জাইগোটিনকে টপ ভিউতে দেখছিলেন তখনও ওই রকমই, মানে মাথায় একটা আরে এইটা তো বুকের মতো দেখতে, তার জন্য এই স্টেজটাকে কি বলা হয়? এইটাকে স্টেজ স্টেজ। ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস কি, এইখানে যেটা আমরা বলছিলাম লেপ্টোটিনে সবাই পাশাপাশি পাশাপাশি থাকে, তো এইটাকে ডায়াড ফর্ম বলা হয়। দুটা ক্রোমোজোম মোটামুটি নিজেদের মতন করে পাশাপাশি থাকার চেষ্টা করে, তার জন্য লেপ্টোটিনকে আমরা কি বলি? ডায়াড ফর্ম বলে থাকি। ঠিক। প্যাকাইটিন কি হচ্ছে? প্যাকাইটিনের ক্রোমোজোম বলে আরো বেশি, মানে প্যাকাইটিনে অলমোস্ট এই যে কোষ পর্দা, ঠিক আছে, কোষ পর্দাটা অলমোস্ট ডিসলভ হয়ে যাচ্ছে, চেষ্টা হচ্ছে, মানে এখনো তো হয় নাই, ঠিক আছে, এখন তো ডিসলভ হয়নি। এই সময় প্যাকাইটিনে ক্রোমোজোমটা একদম পাশাপাশি চলে আসে, ঠিক আছে, ঠিক আছে, ক্রোমোজোম তো হয়নি এখনো ক্রোমাটিক অবস্থাতেই আছে, এই ক্রোমোজোম হচ্ছে আস্তে আস্তে, কারণ ক্রোমোজোম তো এইটা এমন প্যাকাইটিন হচ্ছে এমন একটা সময়, এই সময় খোলা থেকে আস্তে আস্তে ক্রোমোজোমে পরিণত হচ্ছে। মনে রাখবি একটা বিশেষ স্টেজ আছে ক্রসিং ওভার, যেটা এই সময় হয়, ডিপ্লোটিনে শুরু হয় আর প্যাকাইটিনে শুরু হয় আর ডিপ্লোটিনে শেষ হয়। সেই ক্রসিং ওভার পারফর্ম হওয়ার জন্য আমার কিন্তু খোলা অবস্থা থাকলে চলবে না, আমাকে কি করতে হবে? ঠিক আছে, খোলা অবস্থা থাকলে চলবে না, আমাকে কি হতে হবে? বদ্ধ হতে হবে। এইটা হচ্ছে সেই সময়, এই সময় কি হচ্ছে, তারা থাকে পাশাপাশি এবং একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের পাশে এত ক্লোজড হয়ে থাকে, বা একটা ডিএনএ এত ক্লোজড হয়ে থাকে যে মানে এদিকে দেখে মনে হয় টেট্রাড ফর্মেশন করছে, মানে এইটা একটা ক্রোমোজোম একটা এইটা ক্রোমোজোম পাশাপাশি এমন ভাবে থাকে, এটাকে টেট্রাড বলে। টেট্রাড মানে দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকে, চারটা দেখে মনে হয় যে চারটা ডিএনএ একসাথে আছে, তখন এটাকে বলা হয় টেট্রাড। এবং যার সাহায্যে যুক্ত হয়ে থাকে এই প্রোটিনটাকে বলা হয় সাইনোপ্টোমিনাল কমপ্লেক্স। কি বলা হয়? সাইনোপ্টোমিনাল কমপ্লেক্স, ঠিক আছে, কি বলা হয়? সাইনোপ্টোমিনাল কমপ্লেক্স। এই সাইনোপ্টোমিনাল কোথায় দেখতে পাওয়া যায়? প্যাকাইটিনে দেখতে পাওয়া যায়। এই অ্যারেঞ্জমেন্টটা এর আস্তে আস্তে কি হয়ে গেল, দুটো ক্রোমোজোম খুবই ক্লোজ চলে এসেছে, তো ক্লোজ আসার পর ক্রসিং ওভার শুরু হয়। যত ক্লোজ এসেছে এবারে এইটা থেকে দূরে সরানো খুব কঠিন, তো ক্লোজ চলে এসেছে, তো এবারে ক্রসিং ওভার। ক্রসিং ওভার মানে এক কথায় ক্রসিং ওভার মানে হচ্ছে অংশ বিনিময়। ক্রসিং ওভার মানে হচ্ছে একটা ক্রোমোজোম তার অংশ পাশের ক্রোমোজোমের কাছে চলে যাবে, আর পাশের ক্রোমোজোমের কিছু অংশ কি হয়ে যাবে, এই ক্রোমোজোমে চলে যাবে। তাহলে এটা হলো প্যাকাইটিনের পর চলে যায় ডিপ্লোটিন। তাহলে বুকের স্টেজ বুঝতে পেরেছি সবাই? তাহলে তারপরে আমাদের এই তাহলে সাইনোপ্টোমিনাল কমপ্লেক্স কোথায় দেখতে পাবো? প্যাকাইটিনে। প্যাকাইটিনের পর যে স্টেজ তার নাম হচ্ছে ডিপ্লোটিন। এই ডিপ্লোটিনে আসল ক্রসিং ওভার পারফর্ম হয়। এই সময় অলমোস্ট আর মানে কোষ নিউক্লিয় পর্দা বা নিউক্লিওলাস না থাকলে নাই বললেই চলে, ঠিক আছে, মানে আসল নিউক্লিয় পর্দা যদি নষ্ট হয় সেটা ডাইগ্যানেসিস হয়।
আছে, টোটালি মানে একদমই যে থাকবে না তখন সেটা ডাইকাইনেসিস। এই সময় কি হয়েছে, তার ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে মোটামুটি। তাহলে কি হয়ে গেছে, যত ডিএনএ ছিল তারা অলমোস্ট ক্রোমোজোমে পরিণত হয়ে গেছে। তো পরিণত যখন হয়ে গেছে তাহলে কি হবে, এবারে এখানে কি হবে, ক্রসিং ওভার পারফর্ম হবে। তো ক্রসিং ওভার পারফর্ম হওয়ার জন্য কি হবে, অংশ বিনিময় হতে হয়, মানে এই ক্রোমোজোমের একটা অংশ এই দিকে চলে যাবে, আচ্ছা বাকি যে অংশটা সেটা এদিকে থাকবে। বেসিক্যালি এগুলোকে বলা হয় একটা ক্রোমোজোম, এটা একটা নরমাল ক্রোমোজোম, তার পাশে আরেকটা ক্রোমোজোম, এটা তো হোমোলোগাস ক্রোমোজোম, এইটাকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একে অপর কি বলা হয়, সিস্টার ক্রোমাটিড। এইটা আর এইটা একে অপরের কি, সিস্টার ক্রোমাটিড। এইটা আর এইটা একে অপর। আচ্ছা এর পাশে যদি অন্য একটা ক্রোমোজোম চলে আসে, এর পাশে যদি অন্য একটা ক্রোমোজোম আসে, ঠিক আছে, এর ঠিক পাঁচটাতেই বসে, তাই এর ঠিক পাঁচটাতেই বসেছে। এরা কি একে অপরের নন সিস্টার, এরা কেমন নন সিস্টার। এই ক্রসিং ওভার সবসময় কাদের মধ্যে হয়, নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে হয়, ঠিক আছে। তাই এইরকম একটা আছে, তাহলে দেখ এইরকম একটা ক্রোমাটিড আছে, একটা একটা ক্রোমোজোম আছে, এইরকম একটা ক্রোমোজোম আছে, আর তার পাশে আরেকটা ক্রোমোজোম আছে। ঠিক আছে, এইবারে কি হবে, এইবারে এইটা হবে অংশ বিনিময় হবে, মানে এই অংশটা কাটা চলে যাবে। এইটা কখন হবে, ডিপ্লোটিনে হবে। তা এই যে দেখ এইরকম ভাবে একটার সাথে আরেকটা এরকম যুক্ত হয়েছে, এটা এক্স লাইক স্ট্রাকচার, তো এইটাকে কায়াজমা বলা হয়। কি বলা হয়, এক্স লাইক স্ট্রাকচার, এটাকে বলে কায়াজমা। কায়াজমা ফর্মেশন কোথায় দেখতে পাওয়া যায়, ডিপ্লোটিনে দেখতে পাওয়া যায়। তাহলে ডিপ্লোটিনে কি দেখতে পাচ্ছি, কায়াজমা ফর্মেশন হয়। কায়াজমা ফর্মেশন হয় ডিপ্লোটিনে এক্স লাইক স্ট্রাকচার, এবং ক্রসিং ওভার শুরু হয়ে গেছে। শুরু কোথায় হয়, প্যাকাইটিনে, কিন্তু পারফর্ম কখন হয়, ডিপ্লোটিনে ক্রসিং ওভার পারফর্ম হয়। এবং এটা একটা ঘটনা, এই ইনফরমেশনটা তোদের সবার থাকা ভালো, যে যখন উজেনেসিস হচ্ছে, উসাইট যখন তৈরি হয় ফিমেলদের ক্ষেত্রে, তখন তারা যখন গর্ভাবস্থায় থাকে, একটা শিশু, একটা মেয়ে শিশু তার মায়ের গর্ভে থাকে, ঠিক আছে, এমব্রায়োজেনেসিস হচ্ছে, তখন তাদের মিওসিস ফার্স্ট শুরু হয়ে যায়, এবং সেইটা সিজ হয় ডিপ্লোটিনে, ঠিক আছে। মানে একটা শিশু, মেয়ে শিশু, তার সপ্তম সপ্তাহ যখন ডেভেলপমেন্ট হচ্ছে, 6 উইকের পর, মানে 6 নম্বর সপ্তাহের পর, 7 নম্বর সপ্তাহ তার ডেভেলপমেন্টে চলছে, তখন তার ওভারি তৈরি হয়ে গেছে। যেহেতু ওভারি তৈরি হয়ে গেছে, তো ওভারি তৈরি হওয়ার সাথে সাথে কি তৈরি করছে, সে উসাইট তৈরি করার চেষ্টা করছে, তখন তার ফার্স্ট মিওসিস স্টার্ট হয়ে গেছে। মিওসিসের কোন কোন স্টেজগুলো হয়ে গেছে, লেপ্টোটিন হয়ে গেছে, জাইগোটিন হয়ে গেছে, প্যাকাইটিন হয়ে গেছে। প্যাকাইটিন শুরু হয়েছে, ডিপ্লোটিনে ঢুকবে, সেই সময় সিজ বন্ধ হয়ে গেল। এইবারে সেটা বন্ধ হয়ে গেল কতদিন তক, সেই বাচ্চা মেয়েটা বড় হচ্ছে আস্তে আস্তে, তারপর জন্ম হচ্ছে, জন্ম হওয়ার পর এবারে সে অ্যাডোলেসেন্সে এসছে, সে এবারে তার 16 বছর কি 14 বছর কি 18 বছর বয়স, সেই সময় হরমোন এসছে তার মধ্যে, কি কি এলএইচ হরমোন আসে, তারপর ফলিকোস্টিমুলেটিং হরমোন আসে, এই হরমোন এস্ট্রোজেন এস্ট্রোজেন আসে, এই হরমোন মিলে তার এইবারে মিওসিসটা আবার স্টার্ট হয়, কারণ তার উজিনেসিস পদ্ধতিটা শুরু হচ্ছে। তার মানে এখানে একটা প্রশ্ন আসে, এমসিকিউ নিট লেভেলের প্রশ্ন, এবং তার ডাউনও আসতে পারে, যেমন এনএম জিএনএম বিএসসি নার্সিংও আসতে পারে। তো প্রশ্নটা হচ্ছে এইরকম, যে কখন মিওসিসটা শুরু হয় ফিমেলদের ক্ষেত্রে, সেটা শুরু হয় তার গর্ভাবস্থায়, কখন 6th উইকের পর, 7th উইক থেকে শুরু হয়, 1 নাম্বার। 2 নাম্বার, সিজ হয়ে যায় কোন স্টেজে, সিজ হয়ে যায় বা অ্যারেস্ট হয়ে যায়, মানে আটকে যায়, কখন, ডিপ্লোটিনে আটকে গেল, সেটা কতদিন অবধি ওই মিওসিসটা চলতে থাকে, লং লাস্টিং, মানে একটা ফিমেল যতদিন তো ওভিউলেশন করতে পারবে, সেটা আমার 50 বছর 60 বছর হতে পারে, তো 50-55 বছর তখন না বলবো, ঠিক আছে। আচ্ছা মিওসিস কমপ্লিট হয় কখন, যখন ফার্টিলাইজেশন হয় তখন কমপ্লিট হয়। এই কটা ইনফরমেশন যেটা মনে রাখবি, পরের দিন যদি আশা করছি অসুবিধা নেই, বুঝতে পারছিস। মিওসিসটা শুরু হলো, মিওসিসটা কমপ্লিট হয় কখন, তাহলে ফিমেলদের ক্ষেত্রে মিওসিসটা কমপ্লিট হয় তারা যদি ওই এগটা রিলিজ হওয়ার পর তার যদি ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হওয়ার সময় লাস্টে মিওসিসটা কমপ্লিট হয়। মিওসিসটা আটকে থাকে মেটাফেজ 2-তে, মেটাফেজ 2-তে আটকে থাকে, এবং তারপর রিলিজ যখন যখন ফার্টিলাইজেশন হবে, তো খুব কম এই ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে, খুব রেয়ার, যেটাতে একটা ফিমেল তার লাইফে যটা সন্তান ধরেলে তটা ফার্টিলাইজেশন হয়েছে, তো সেই হিসাবে তাহলে 2টা কি 3টা খুব জোর ফার্টিলাইজেশন হচ্ছে, তো সেই 2টা কি 3টারই মিওসিস কমপ্লিট হয়েছে, বাকিদের আর হচ্ছে না।
এটা হচ্ছে গল্প। আচ্ছা এরকম প্রশ্ন আছে, লং লাস্টিং মিওসিস কোথায় দেখতে পাওয়া যায়? যে হিউম্যানদের ফিমেলদের ক্ষেত্রে যে উসাইড ডেভেলপমেন্ট যখন হয় তখন তার ক্ষেত্রে লং লাস্টিং মিওসিস। ঠিক আছে, এটা হচ্ছে গল্প। তাহলে এইখানে ডিপ্লোটিন হয়ে গেল। এবার ডিপ্লোটিন যখনই শেষ হয়ে গেল তারপর কি শুরু হয়েছে? ডায়াকাইনেসিস। কি শুরু হয়েছে? ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হচ্ছে না, এইখানে এইবারে আর কোনো বাইরের লেয়ার নাই, মানে নো, এইখানে ডায়াকাইনেসিসে নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস। ঠিক আছে, কোনো নিউক্লিয়ার মেমব্রেনও নাই আর কোনো নিউক্লিওলাসও নাই। এইবারে কি হচ্ছে, তাহলে এইখানে আস্তে আস্তে কায়াজমাটা ছাড়বে, মানে এই যে পয়েন্ট এইদিকে সরে যাবে, এটা এইদিকে সরে যাবে। আচ্ছা, আর কেমন দেখতে হবে তাহলে ক্রোমোসোমগুলো? ছাড়া তো হয়ে যাবে, ছাড়ার পর যেটা দেখতে হবে সেটা অনেকটা এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। মানে দেখ, এই ক্রোমোসোমের এই অংশটা এদিকে চলে এসেছে আর এই ক্রোমোসোমের এই অংশটা ওইদিকে চলে গেছে, এইরকম ভাবে কাটা কাটতে। ঠিক আছে, তাহলে ক্রসিং ওভার পারফর্ম হয়ে গেছে, আস্তে আস্তে ছাড়া হয়ে গেছে, তারা নিজের নিজের জায়গায় পৌঁছে গেছে। কখন? ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে এবারে আরামসে সবাই কি চলে এসেছে? সবাই সাইটোপ্লাজমে চলে এসেছে। ঠিক আছে, আর এখানে কোনো সমস্যা নেই। এইবারে কি হবে? এবারে মেটাফেজ 1 হবে। মেটাফেজ 1 এ কি হবে? এই সমস্ত ক্রোমোসোমরা মেটাফেজ 1 এ, আমি আবার এখানে লিখছি, তাহলে মেটাফেজ 1 এ, মেটাফেজ 1 এ সমস্ত ক্রোমোসোমরা কোথায় চলে আসবে? মাঝখান বরাবর। তাহলে হোমোলোগাস ক্রোমোসোম তাহলে কটা করে থাকে আমাদের হিসাবে? 4টা করে থাকে। ঠিক আছে, তাহলে সবাই কি মাঝখানে চলে আসবে। এই সময় কি হয়? যে সেন্ট্রোজোম সেন্ট্রিওলদের নিয়ে দুদিকে চলে যায়, আর এই দুদিকে চলে যাওয়ার ঘটনাটা ডায়াকাইনেসিস থেকে শুরু হয়ে যায়। ঠিক আছে, সেন্ট্রিওলের যে ডিভিশন সেটা আগের দিন আমি পড়াইছি। ঠিক আছে, তো সেন্ট্রিওল কি করে? এই সময় দুটো সেন্ট্রিওল, দুটো সেন্ট্রোজোম সেন্ট্রিওলকে নিয়ে দুটো মেরুতে চলে যায়, আর এরা কোথায় চলে আসে? ইকুয়েটোরিয়াল ফেজ, মানে মাঝখানে চলে আসে। ঠিক আছে, তো এইবার আরেকটা যেটা কি হবে, তাহলে এই সময় অ্যাস্টারলে ফর্মেশন শুরু হয়ে যাবে। অ্যাস্টারলে ফর্মেশন শুরু হয়ে যাবে, অ্যাস্টারলে ফর্মেশন শুরু হয়ে যাবে। এই সময় আরেকটা কি জিনিস দেখতে হবে তোমাদেরকে, যে এইখানে 2n সমান 46 আছে আর 4c সমান 92 আছে। এবার এইদিকে দুটো চলে যাবে, এইদিকে দুটো চলে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এটা 46 যেটা আছে এবারে এটা 23 হয়ে যাবে। ঠিক আছে, এটা এইদিকে, এটা এইদিকে, আর এই 92 যেটা আছে সেটা 46 হয়ে যাবে। এটা হয়ে গেল মেটাফেজ। তাহলে মেটাফেজ 1 এ এরকম আছে, হবে কোথায়? অ্যানাফেজ 1 এ হবে এই ঘটনাটা। তাহলে সেপারেশন হচ্ছে অ্যানাফেজ 1 এ, তাহলে এদিকে দুটো চলে গেল, এদিকে দুটো চলে গেল। ঠিক আছে, তো এইটাকে বলা হয়, এইখানে স্টার মার্ক দিয়ে বলা হয় মেটাফেজ 1 এ যে সেপারেশনটা হয় সেটা ক্রোমোসোমের সেপারেশন হয়, স্টার মার্ক। তাহলে মেটাফেজ 1 এ যে সেপারেশনটা হয় সেটা কার হয়? ক্রোমোসোমের সেপারেশন হয়। একই ভাবে মেটাফেজ 1 এটা অ্যানাফেজ 1 হয়, তাহলে অ্যানাফেজ 1 এ যে সেপারেশনটা হয় সেটা ক্রোমোসোমের সেপারেশন হচ্ছে। আর অ্যানাফেজ 2 তে যে সেপারেশন হয় সেটা ক্রোমাটিড, ক্রোমাটিডের সেপারেশন। তাহলে ক্রোমাটিড আর ক্রোমোসোমের মধ্যে কি পার্থক্য? যদি দুটো একসাথে থাকে তখন এটাকে একসাথে ক্রোমোসোম বলছি, আর যদি একটা থাকে তখন ক্রোমোসোম তো বলি কিন্তু তাকে ক্রোমাটিডও বলি। মেটাফেজ 1 এ সবাই মাঝখানে ছিল, আস্তে আস্তে কি হলো, আমি তো আগে তোদেরকে বোঝাইছি যে কিভাবে এই মানে অ্যাস্ট্রালে ফর্মেশন হয়, অ্যাক্টিন প্রোটিন কিভাবে সরায় নিয়ে যায়, এটা সেল সাইকেলে সময় বোঝানো হয়েছে, তার জন্য আমি ডিটেইলস করছি না। তো এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, মানে এরকম করে এরকম এই কন্ডিশন হবে। এবার এটা হয়ে গেল, এবার টেলোফেজ 1। এবার কি হবে নেক্সট? এটা টেলোফেজ 1। টেলোফেজ 1 এ কি হচ্ছে, যে হিসাবে আমাদের টেলোফেজ 1 আছে, টেলোফেজ 1 এ সবাই মেরুতে চলে যাবে যত ক্রোমোসোম ছিল। তাহলে এখানে কটা আছে? 46টা আছে। 4c সমান আর n সমান কি হয়ে গেছে? 23 হয়ে গেছে। এখানেও 4c 46 আর 20। এইখানে কিন্তু সবথেকে মেন ব্যাপার যেটা আমি বললাম যে এখানে স্কিপ হয়ে যাবে সাইটোকাইনেসিস, এইখানে কিন্তু কোনো রকম সাইটোপ্লাজমের ডিভিশন হবে না। এমনি দূর থেকে দেখে মনে হচ্ছে যে দুটো আলাদা সেল হয়ে গেছে, এইদিকে একটা এইদিকে একটা, কিন্তু সাইটোপ্লাজমে কোনো রকম ডিভিশন হচ্ছে না। ঠিক আছে, তাই সাইটোকাইনেসিস স্কিপ করলাম, তাহলে কি হবে? আমার প্রোফেজ 2 শুরু হবে। তাহলে প্রোফেজ 2 শুরু করে দেই এখানে, প্রোফেজ 2 যদি আমি শুরু করে দিই, তাহলে প্রোফেজ 2 তে আবার সে একই রকম, তাহলে ক্রোমোসোমটা কি হবে? ছড়াই ছিটাই থাকবে, কিন্তু প্রোফেজ 2 তে এমন কিছু পারফরম্যান্স হয় না।
যেরকম প্রোফেজ 1 এ হয় সেরকম প্রোফেজ 2 তে কিছু হয় না। প্রোফেজ 2 স্কিপ ধরে নেয়, তাহলে তাহলে কি আর বাকি রইলো মেটাফেজ 2। তাহলে মেটাফেজ 2 তে চলে আয়। তাহলে মেটাফেজ 2 তে হচ্ছে গল্প। মেটাফেজ 2 তে আবার ক্রোমোজোমরা মাঝখানে বসবে। এইখানে তার 4টা ক্রোমোজোম না, এবার কটা আছে? দুটো দুটো আছে। এর কটা আছে? দুটো 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 আছে। এখানে কি দুটো দুটো সেপারেট হয়ে গেছে? আচ্ছা এইটা এই ছবিটা এইরকম করে দেখলে সবথেকে ভালো হয়, মানে এক্স্যাক্টলি তাহলে ছবিটাকে ফিল করতে পারবে। এখানে তো আগেই চলে গেছে, তাহলে এইখানে মেটাফেজ বরাবর এরকম হলো, বা এইটাকে মেরু ধর, এইটাকে মেরু ধর, তোর সবথেকে সুবিধা হবে এরকম বুঝবে। আগে যে আমি মেরু ছবিটা বললাম, তার এইদিকে মেরু তো পৌঁছে গেছে আগে। এইবার তাহলে সাইটোপ্লাজমটা ডিভিশন হয়নি, কিন্তু কিছুটা তো ফিল করতে পারছি আমরা। এদিকে একটা সেল ধর, এদিকে একটা সেল ধর। এইবার এইখানে আবার সেন্ট্রোমিয়ার চলে এসেছে, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম এইখানে কি করবে? আবার এক্সট্রাসেলুলার ফর্মেশন করবে, করছে। এখানে কটা আছে? এখানে 23 হয়ে গেছে। n হ্যাঁ, আবার ভাগ হবে। কোনটা ভাগ হবে? এখানে এবার কন্টেন্টটা ভাগ হবে। মানে এখানে যেটা 2c হয়েছিল, 2c টা 46 আছে, এবার এটা ভাগ হবে, মানে ভাগ হওয়ার পর দেখাচ্ছি। তো এটা মেটাফেজ 2 হয়ে আছে। এবার মেটাফেজের পর অ্যানাফেজ 2 তে দেখ গল্পটা কি রকম হচ্ছে। এবার চলে অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করবে। ঠিক আছে, অ্যানাফেজে কি হলো? এইটা এইদিকে চলে গেল, তাহলে এইটা দেখ একটা সেল তৈরি হচ্ছে, এইটা সেল তৈরি হচ্ছে। আমি 3টা করে লিখেছি, আসলে কটা আছে? 23টা। আসলে কটা আছে? 23টা। 23টা, তাহলে এইখানে 23টা ক্রোমাটিড আছে। তাহলে L = 23টা হয়ে গেল। আচ্ছা C = 23টা, এর গুণে ইয়ার আর কোন ডাবলিং নেই। এইখানেও L = 23 আর C = 23, এইখানেও L = 23। তাহলে কি হলো? আমার হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম 4টা ফর্মেশন হয়ে গেল, রিডাকশন ডিভিশন। এইটা ওভারঅল মিয়োসিস। তাহলে মিয়োসিস আমরা কি কি দেখলাম? আমরা প্রোফেজ 1 এ 5টা ভাগ দেখলাম, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। মেটাফেজ 1 দেখলাম, অ্যানাফেজ 1। মেটাফেজ 1 এর স্পেশাল হচ্ছে যে এখানে ক্রোমোজোমের ডিভিশন হয়, ঠিক আছে? দুটো সমসত্ব ক্রোমোজোম আলাদা হয়ে যাচ্ছে। প্রশ্ন আসে সমসত্ব ক্রোমোজোম কখন আলাদা হয়? মেটাফেজ 1 এ হয়। অ্যানাফেজ মানে মাঝে সরি অ্যানাফেজ 1 এ আলাদাটা হচ্ছে, মেটাফেজের মাঝে আসে। টেলোফেজে দুটো একদমই সরে যাবে। আচ্ছা সাইটোকাইনেসিসটা আমরা স্কিপ করছি, ক্যারিওকাইনেসিস 2 থেকে। আবার প্রোফেজ 1 এ সেরকম কিছু হচ্ছে না। মেটাফেজ 2 তে কি হচ্ছে? ক্রোমাটিডের ডিভিশন হচ্ছে। কার ডিভিশন হচ্ছে? ক্রোমাটিড এক একটা আলাদা হচ্ছে। অ্যানাফেজে ওই মানে সরি মানে মেটাফেজে কিন্তু হচ্ছে না ডিভিশন, মেটাফেজের মাঝখানে আছে, অ্যানাফেজে ডিভিশনটা হচ্ছে। আর টেলোফেজে কি হচ্ছে? তারা চারদিকে চলে যাচ্ছে। এইবার ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসটা ভালো করে হবে। কি হবে? সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমটা আলাদা হবে। এইরকম করে সাইটোপ্লাজম আলাদা হয়ে গেল, নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, নিউক্লিয়াস ফর্মেশন হয়ে গেল, তার সাথে কোষ অঙ্গন ফর্মেশন হয়ে গেল, আর সেলটা ডিভাইড। যদি এটা উদ্ভিদ কোষ হয় তাহলে এখানে প্লেট তৈরি হবে, আর যদি এটা প্রাণী কোষ হয় তাহলে এখানে কি হবে? ক্লিভেজ হবে, মানে এটা এই দোকান ভাঁজ হবে, এরকম ভাঁজ হবে, ভিতরে ঠিক আছে। এইটা হচ্ছে ওভারঅল